Hello guys, welcome to lecture 2. So in this lecture today we will talk about variables, data types and statements that we use in Python programming language. Okay, so I think you guys have already installed Python. আজকে আমরা যেগুলো করব সেগুলোর অনেকগুলোর মধ্যেই বিভিন্ন ধরনের কোড আছে. So I would like to request you all to run those codes alongside to listening to this lecture. Remember, you have several options to run those codes. You can run these in a Jupyter notebook, you can run this in a Python terminal, and you can download PyCharm or some other IDEs to run those codes. Okay, all right. So let's start. Uh, so these are the topics that we will be concerning us today about. আমার মনে হয় যে আপনারা অলরেডি মনে হয় অনেকেই এই জিনিসগুলা আপনাদের এইচএসএস সিলেবাসে অলরেডি দেখে আসছেন অথবা বিভিন্ন জায়গায় দেখছেন. Still we will go through each of them in detail so that the base of these concepts are exactly in your minds. So the first thing that we will talk about today is called a variable. আচ্ছা, সো একটা ভেরিয়েবলকে যদি আমি খুব সিম্পল ভাষায় বলতে চাই, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু ভ্যালু সেভ করে রাখতে পারি. সো আমরা ম্যাথমেটিক্সে যে ভেরিয়েবল আমরা সারা জীবন ইউজ করে আসছি, দ্য আইডিয়া ইজ অলমোস্ট লাইক দ্যাট. সো ভেরিয়েবল ইজ আ স্টোরেজ whose value can change or can remain fixed or whatever. Okay, আচ্ছা. সো আমরা যদি ফর্মাল ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা বলতে পারি a variable is a name that refers to a value. Okay, so this is a formal definition. So to be exact, একটা ভেরিয়েবল বলতে আমরা বুঝাই একটা নেম, যেই নেমটা কোনো একটা স্পেসিফিক মেমোরি লোকেশনে সেভড থাকা কোনো একটা ভ্যালুকে পয়েন্ট করে অথবা রেফার করে. Alright. So very simply put, we use a variable when we want to store some data in our program. Every variable is connected to a value, which is the information associated with that variable. Okay? আচ্ছা, সো একটা এক্সাম্পল দেখি আমরা. সেটা হচ্ছে আমরা যদি আপনাদের মনে থাকে, সেটা হচ্ছে লাস্ট লেকচারে আমরা একটা প্রোগ্রাম দেখছিলাম, খুব সিম্পল প্রোগ্রাম, রাইট? সো সেখানে হচ্ছে দুটো প্রিন্ট কমান্ডের মাধ্যমে আমরা দুটা ভ্যালুকে প্রিন্ট করছিলাম অথবা দুটো ইংলিশ সেন্টেন্সকে প্রিন্ট করছিলাম. ওকে, সো মজার বিষয় হচ্ছে উই ক্যান ডু দ্য সেম থিং ইউজিং সাম ভ্যারিয়েবলস. ওকে, সো যেমন দেখেন, আমরা আমাদের প্রথম যে পাইথন প্রোগ্রামটা ছিল সেখানে আমরা এখন একটা নতুন জিনিস নিয়ে আসছি, উইচ ইজ কল্ড আ ভ্যারিয়েবল. সো দেখেন, দ্য ফার্স্ট লাইন আমাদের প্রোগ্রামে আমরা একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের নাম হচ্ছে মেসেজ এবং সেই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড. সো দ্যাট মিনস আমি আমার যে হ্যালো ওয়ার্ল্ড যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে মেসেজ. সো দ্যাট মিনস আমি যদি এখন প্রিন্ট কমান্ডের মধ্যে মেসেজকে প্রিন্ট করি তাহলে ইন্টারেস্টিংলি সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে. ওকে, সো সিমিলারলি আমরা দেখেন 3 নম্বর লাইনে এসে একটা মজার কাজ করছি, মেসেজ ইকুয়ালস টু দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন পাইথন. সো একটু খেয়াল করে যদি দেখেন, আমরা কিন্তু এখানে সেম ভেরিয়েবল নেমকে ইউজ করছি, রাইট? সো 1 নম্বর লাইনেও মেসেজ আছে, 3rd নম্বর লাইনেও মেসেজ আছে. সো তার মানে হচ্ছে আমার যেই ভেরিয়েবল মেসেজ আছে সেই ভেরিয়েবল মেসেজের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে 3rd লাইনে এসে, রাইট? সো 3rd লাইনে সে একটা নতুন ভ্যালু পাচ্ছে, নতুন ভ্যালুর তে সে যেটা পাচ্ছে সেটা হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্স, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন পাইথন. সো এখন যদি আমরা মেসেজকে আবার প্রিন্ট দিই তখন কিন্তু আমি আর হ্যালো ওয়ার্ল্ড পাবো না, বরঞ্চ নতুন যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা পাবো. সো উইচ ইজ দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন পাইথন. সো আমাদের এখানে যে মডিফাইড প্রোগ্রামটা আমরা পাচ্ছি তার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে আমাদের নিচের 2 লাইন. ওকে, আই থিঙ্ক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড. অলরাইট, এখন আসি. সো আমরা ভেরিয়েবলস অ্যান্ড নেমিং. সো আমরা যখন একটা ভেরিয়েবল ইউজ করব ডেফিনেটলি তার একটা নাম আমাকে দিতে হবে. সো আমি যে কোনো ভেরিয়েবলের অ্যাকচুয়ালি যে কোনো ধরনের নাম দিতে পারি. সেখানে কিছু কিছু রুলস আছে যে আমাদের নামের মধ্যে কী কী থাকতে পারে. বাট ওয়াইল ক্রিয়েটিং আ ভেরিয়েবল, ইটস এ গুড প্র্যাকটিস যে আমরা ভেরিয়েবলের নামগুলো মিনিংফুল কোনো নাম দিই.
যেমন ফর এক্সাম্পল আমরা যে একটা ইংলিশ সেন্টেন্স এখানে লিখছি, সেই ইংলিশ সেন্টেন্স ভেরিয়েবলটার নাম আমরা এখানে দিচ্ছি মেসেজ। ওকে, সো আমরা যদি এখানে একটা অন্যরকম নাম দিতাম যেটা অ্যাকচুয়ালি মিনিংফুল না, অথবা যে ভ্যালুটা আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ যদি না হয়, ইন দ্যাট কেস আমাদের পরবর্তী প্রোগ্রামিং যখন আমরা করব, অথবা হচ্ছে একটা বড় প্রোগ্রাম যখন লিখব, তখন আমাদের মাঝে মধ্যে প্রবলেম হইতে পারে, রাইট? বিকজ উই হ্যাভ গিভেন অ্যান র্যান্ডম নেম ইন দেয়ার। সো দ্যাটস ওয়াই আমরা যখন কোনো ভেরিয়েবলের ভ্যালু তে একটা নাম দিব, ডেফিনেটলি আমাদেরকে সেটা একটা মিনিংফুল নাম দিলে ভালো হয়। আচ্ছা, 2 নম্বর লাইনে দেখেন আমরা একটা ইন্টিজার ভ্যালু নাম্বার, সো এটাকে ছোট করে লিখছি হচ্ছে এন। এনে একটা ভ্যালু দিছি 17। তারপর হচ্ছে আমরা কনস্ট্যান্ট পাই সম্বন্ধে জানি, দেখেন আমরা সেই ভেরিয়েবলটার নাম দিছি হচ্ছে পাই, which is 3.1415 and up to infinite. সো যখনই আমরা কোনো একটা ভেরিয়েবলের নাম দিব, ডেফিনেটলি উই উড লাইক টু সেট দ্য নেম সাচ দ্যাট ইট ক্যারি সাম মিনিং টু ইট, অ্যান্ড আমি ভেরিয়েবলের নাম থেকেই যাতে এটার ভ্যালু সম্বন্ধে কিছু না কিছু বুঝতে পারি। Remember, this is an optional thing. You can always use random names, but this is a good practice while programming. এখন আসি, আমরা যে ভেরিয়েবলের নামগুলো দিব, সেই ভেরিয়েবলের নাম সেট করার সময় আমাদেরকে ডেফিনেটলি কিছু রুলস ফলো করতে হয়। ওকে, সো মোস্ট অফ দেম আর পসিবল নেমস, বাট দেয়ার আর সাম থিংস দ্যাট উই ক্যান নট এভার ইউজ। ওকে, আচ্ছা, সো আমরা বেসিক্যালি দুটো রুল ফলো করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ভেরিয়েবল নেমস ক্যান কন্টেন অনলি লেটার্স, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোরস। সো তার মানে হচ্ছে আমি এখানে কোনো স্পেশাল সিম্বল ইউজ করতে পারি না। তার মানে হচ্ছে একটা ভেরিয়েবলের নামে কমা দিতে পারবো না, একটা ভেরিয়েবলের নামে ফুল স্টপ দিতে পারবো না, একটা ভেরিয়েবলের নামে পার্সেন্টেজ সাইন দিতে পারবো না, অ্যান্ড সো অন। ওকে, সো আমি এখানে শুধুমাত্র কিছু লেটার্স, মানে হচ্ছে A to Z, এই লেটার্সগুলা, নাম্বারস 0 to 9 এগুলা, এবং আন্ডারস্কোর সিম্বলটা ইউজ করতে পারি। এবং মজার বিষয়, আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা যখন কোনো ভেরিয়েবলের নাম লিখব, সব সময় সেই ভেরিয়েবলের নাম শুরু হইতে হবে একটা লেটার দিয়ে, কখনোই আন্ডারস্কোর অথবা কখনোই নাম্বার দিয়ে শুরু হইতে পারবে না। ওকে, সরি, আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে, বাট কখনোই একটা নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। সো একটা ভেরিয়েবলের নাম শুধুমাত্র লেটার্স, শুধুমাত্র নাম্বারস এবং শুধুমাত্র আন্ডারস্কোরস থাকবে, এবং সে শুরু হইতে পারবে শুধুমাত্র লেটার্স অর আন্ডারস্কোর দিয়ে। ওকে, সো এখানে একটা এক্সাম্পল আছে, যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা ভেরিয়েবলের নাম লিখি মেসেজ আন্ডারস্কোর 1, দিস ইজ আ ভ্যালিড নেম, বাট 1 আন্ডারস্কোর মেসেজ ইজ নট। ওকে, আচ্ছা, second, it's one most important thing is spaces are not allowed in variable names, but underscores can be used to generate words in variable names. So for example, আমরা যদি গ্রিটিং মেসেজ একটা ভেরিয়েবল নাম লিখতে চাই, ইন দ্যাট কেস আমি গ্রিটিং স্পেস মেসেজ লিখতে পারছি না, বাট গ্রিটিং আন্ডারস্কোর মেসেজ লিখতে পারছি। ওকে, সো রিমেম্বার দিস থিং, একটা ভেরিয়েবলের নাম অলওয়েজ একটা সিঙ্গেল ওয়ার্ড হবে, নট মাল্টিপল ওয়ার্ডস। বাট মাল্টিপল ওয়ার্ডস যদি আমরা বানাইতে চাই, ইন দ্যাট কেস আমি স্পেসের জায়গায় আন্ডারস্কোর ইউজ করতে পারি। ওকে, অলরাইট, সো these are the most important two rules. The third rule is avoid using Python keywords and function names as variable names. That is, do not use words that Python has reserved for a particular programmatic purpose, such as the word print. সো আমরা একটু আগে যখন দেখছি পাইথনের একটা ফাংশন আমরা অলরেডি দেখে ফেলছি, ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট, রাইট? সো তার মানে হচ্ছে এই ফাংশনের নামগুলা পাইথনের রিজার্ভড নেমস অর রিজার্ভড কিওয়ার্ডস। সো এই কিওয়ার্ডসগুলোকে আমরা কখনো ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না। তার মানে হচ্ছে আমি যদি প্রিন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সেটা আমি করতে পারবো না। অলরাইট, অ্যান্ড অলসো যে আমি যদি আমার নিজের কোনো ফাংশন নেম লিখি, সাপোজ আমি একটা ফাংশন লিখলাম, সেই ফাংশনের নাম হচ্ছে কাউন্ট। একটা ফাংশন কি সেটা আমরা আস্তে আস্তে বুঝবো, সমস্যা নেই। বাট সাপোজ আমি একটা ফাংশন লিখছি, সেই ফাংশনের নাম হচ্ছে কাউন্ট। ইন দ্যাট কেস এই কাউন্ট নামটাকে আমরা ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। অলরাইট, fourth thing is variable names should be short but descriptive. So for example, name is better than n, student underscore name is better than s underscore n, and name underscore length is better than length underscore of underscore persons underscore name, right? So
আমরা এমন ধরনের নামই চুজ করব, দিস ইজ অপশনাল এগেইন, আমরা এমন ধরনের নাম চুজ করব যেটা আমার ভেরিয়েবলের ভ্যালুকে ইন্ডিকেট করে, বাট দ্য name is short itself so that it can be used very easily. Okay. And the fifth one, be careful when using lowercase letter L and the uppercase letter uppercase letter O, because they could be confused with the numbers 1 and 0. সো আপনি যখন প্রোগ্রাম করতে যাবেন তখন দেখবেন যে এল আর ওয়ান দেখতে অ্যাকচুয়ালি অলমোস্ট সেম, আমাদের কোডিং যে ফন্ট সেই ফন্টে। সো ওয়াইল ইউজিং দ্যাট এই জিনিসটা একটু মাথায় রাখা ভালো। কেমন অনেকেই হচ্ছে ক্যাপিটাল ও এর সাথে জিরোকে মিলায় ফেলে, বিকজ দে লুক সিমিলার বাট ইন্টারেস্টিংলি দে আর নট, রাইট? আচ্ছা, এখন আসি আমরা যেই পাইথন নামগুলোকে অথবা কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারবো না, সেগুলো হচ্ছে এই কয়টা। ওকে, সো দিজ আর দ্য রিজার্ভড কিওয়ার্ডস ইন পাইথন। এটা মুখস্থ করার দরকার নাই, যদি কখনো ইউ ইউজ ইট ইন ইয়োর প্রোগ্রাম, ইট উইল গিভ ইউ অ্যান এরর অ্যান্ড ইউ ক্যান রিপ্লেস দ্য নেম অফ দ্য ভেরিয়েবল। ওকে, আচ্ছা, সো যদি কখনো ভুল নাম দেন তখন দেখবেন যে আপনার এখানে অলরেডি একটা এরর শো করবে অথবা একটা সাজেশন শো করবে যে দিস ইজ নট আ ভ্যালিড নেম অর নট। ওকে, আচ্ছা, সো লেটস মুভ অন। এখন আসি, we were talking now about statements. Okay, so the first kind of statement is called an assignment statement. So assignment statement এর একটা ডেফিনেশন আমরা দিই। ডেফিনেশন হচ্ছে an assignment statement creates a new variable and gives it a value. সো তার মানে হচ্ছে আমি যখন একটা ভেরিয়েবল প্রথমবারের মতো তৈরি করছি এবং তাকে যখন কোনো একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছি, সেই স্টেটমেন্টটাকে আমরা বলি হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। সো ফর এক্সাম্পল আমি যদি লিখি মেসেজ ইকুয়ালস টু এন্ড ফর সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট, এই লাইনটা যদি লিখি তখন আমার কম্পাইলার অথবা পাইথন ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা হচ্ছে মেসেজ নামে সে একটা ভেরিয়েবল তৈরি করে এবং সেই ভেরিয়েবলে সে একটা ভ্যালু অ্যাসাইন করে, সেই ভ্যালুটা হচ্ছে অ্যান্ড নাও ফর সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই স্টেটমেন্টটাকে আমরা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলি, রাইট? আচ্ছা, সিমিলারলি n equals to 17 is also an assignment statement. Pi equals to 3.1415 is also an assignment statement. Okay? আচ্ছা, so here the variable message is assigned the value and now for something completely different. So if we use message anywhere in our program, then it will display the variable's value. Alright? আচ্ছা, এখন আসি second thing is called an expression. আচ্ছা, so expression বলতে আমরা বুঝাই is a combination of values, variables and operators. খুব সোজা ভাষায় mathematical statements are called expressions. Okay? So for example আমি যদি 42 লিখি, কিছু ম্যাথমেটিক্যাল নাম্বার লিখছি, এটা একটা এক্সপ্রেশন, খুব ছোট একটা এক্সপ্রেশন। আমি যদি n একটা ভেরিয়েবল লিখি, এটা একটা এক্সপ্রেশন। রিমেম্বার দিস ইজ নট আ n ইজ নট আ স্টেটমেন্ট বিকজ আমি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করছি না, রাইট? সো দিস ইজ নট অ্যান অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, বরঞ্চ দিস ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ হ্যাজ এ ভ্যালু। রিমেম্বার আমরা যখন একটা অ্যাসাইনমেন্ট করি তখন আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি এবং আমরা যখন একটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করি তখন সে একটা ভ্যালু আমাকে রিটার্ন করে। ওকে, সো যেমন এখানে যখন আমি 42 লিখছি তখন ইটস স্টার্টিং টু ইভ্যালুয়েট দ্য এক্সপ্রেশন অ্যান্ড গিভিং মি অ্যান আউটপুট, সো উইচ ইজ ইটসেলফ 42। আমি যখন n লিখছি তখন সাপোজ n এর ভ্যালু অলরেডি আমি আগে সেট করে আসছি, যেমন এখানে আমরা n এর ভ্যালু যেহেতু অলরেডি 17 সেট করে আসছি, সো দ্যাটস ওয়াই আমি যদি এখন n একটা এক্সপ্রেশন দেই তাহলে সে আমাকে আউটপুট দিবে 17। ওকে, অ্যান্ড ফাইনালি আমি যদি n প্লাস 25 দিই, n প্লাস 25 লিখি, ইন দ্যাট কেস সে আমাকে হচ্ছে 17 প্লাস 25 যোগ করে 42 দেখাবে। অলরাইট? আচ্ছা, so when you type an expression at the prompt, the interpreter evaluates it, which means that it finds the value of the expression. So in this example, n has the value 17 and n plus 25 has the value 42. So আমি যখনই একটা এক্সপ্রেশন পাইথনকে দিব ইন্টারপ্রেটারকে, পাইথন ইন্টারপ্রেটার এটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করবে এবং সে একটা ভ্যালু আমাকে রিটার্ন করার চেষ্টা করবে। অলরাইট? ওকে, নাও a statement.
Oh, a statement is an unit of code that has an effect like creating a variable or displaying a value. So anything that displays a value, that creates a variable, that does something is called a statement. Okay, আচ্ছা, যেমন ফর এক্সাম্পল এখানে 1 নম্বর লাইনে আমরা দেখছি n equals to 17. This is a assignment statement, and print n, this is a print statement. Okay, so the first line is an assignment statement that gives a value to n. The second line is a print statement that displays the value of n. So when you type a statement, the interpreter executes it, which means that it does whatever the statement says. In general, statements don't have values. Okay, so এটি হচ্ছে statement এবং আপনার expression এর মধ্যে difference. An expression will always have a value, whereas a statement generally doesn't have a value. Okay, আচ্ছা এখন আসি। সো পাইথন আমরা যে ইউজ করি, এই পাইথনকে আমরা সাধারণত দুটো মোডে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড, যেটা আমরা অলরেডি দেখতেছি আমাদের জুপিটার নোটবুকে, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কল্ড আ স্ক্রিপ্ট মোড। ওকে, so far we have run Python in interactive mode, which means that you interact directly with the interpreter. Interactive mode is a good way to get started, but if you are working with more than a few lines of code, it can be clumsy. So the alternative is to save code in a file called a script and then run the interpreter in script mode to execute the script. So by convention, Python scripts have names that end with .py. So interestingly, আমরা যখন হচ্ছে ধরেন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লিখি, তখন আমরা যেমন ফাইলটাকে যখন সেভ করি, তখন তার একটা এক্সটেনশন থাকে .docx. সিমিলারলি আমরা যখন একটা পাইথন কোডকে যদি সেভ করতে চাই, ফাইলকে যদি সেভ করতে চাই, ইন দ্যাট কেস ইট উইল বি সেভড অ্যাজ .py ফাইল অর পাইথন ফাইল। এবং পাইথন কোডকে আমরা বেশ কয়েকভাবে রান করতে পারি, অ্যাজ উই অলরেডি নো। আমরা কমান্ড প্রম্পট দিয়ে চালাতে পারি, আমরা জুপিটার নোটবুকে চালাতে পারি, এবং নাও দ্যাটস এ থার্ড ওয়ে, ইটস কল্ড আ স্ক্রিপ্ট মোড। সো আমরা একটা পাইথন কোড একটা ফাইলের মধ্যে সেভ করে তারপর সেই পাইথন কোডকে কোনো একটা ইন্টারপ্রেটারের মধ্যে রান করতে পারি। ওকে, বাট রিমেম্বার, আমরা যদি পাইথন কোডকে রান করতে চাই, ইন দ্যাট কেস সেই ফাইলটার নামে একটা এক্সটেনশন থাকতে হবে, অ্যান্ড দ্যাট এক্সটেনশন ইজ .py. অলরাইট, so what is the difference between a script mode of Python and interactive mode of Python? So for example, if you're using Python as a calculator, you might type এই দুটো লাইন আপনি টাইপ করতে পারেন, miles equals to 26.2 and miles multiplied by 1.61. মজার বিষয় হচ্ছে আপনি যখন এটা কোনো একটা জুপিটার নোটবুক অথবা আপনার শেলের মধ্যে লিখবেন, তখন অটোমেটিক একটা ভ্যালু সে আপনাকে শো করবে 42.182. সো সে যেটা করতেছে সেটা হচ্ছে মাইলসের যে ভ্যালু 26.2, এটাকে মাল্টিপ্লাই করতেছে 1.61 এর সাথে, এবং আমাকে আউটপুট দিচ্ছে 42.182. ওকে, so the first line assigns a value to miles, but it has no visible effect because it's an assignment statement. Second, যেহেতু সেকেন্ড স্টেটমেন্টে যেহেতু একটা এক্সপ্রেশন, সো এই এক্সপ্রেশনটাকে পাইথন ইন্টারপ্রেট করে এবং সে একটা ভ্যালু রিটার্ন করে। ওকে, সো ইট টার্নস আউট দ্য ম্যারাথন ইজ অ্যাবাউট 42 কিলোমিটার্স। এটা হচ্ছে একটা ম্যারাথনের সাইজ। আচ্ছা, but if you type the same code into a script and run it, you get no output at all. So তার মানে হচ্ছে আমি যদি এটাকে একটা পাইথন ফাইলের মধ্যে সেভ করে, এই কোডটাকে, যে উপরে যে কোডটা আছে, এই কোডটাকে যদি আমি সেভ করে পাইথন ফাইলের মধ্যে সেভ করে তারপর পাইথন ফাইলটাকে রান করি, মজার বিষয় যেটা হবে সেটা হচ্ছে পাইথন ফাইল আমাকে কোনো আউটপুট দিবে না। সো এটার কারণ হচ্ছে পাইথন দুইভাবে চলতে পারে, একটা স্ক্রিপ্ট মোড আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। So in script mode, an expression all by itself has no visible effect. So script mode একটা এক্সপ্রেশনের ভ্যালু কখনো আউটপুট হবে না। সো সেখানে আমি যদি ভ্যালুকে দেখতে চাই, in that case I have to issue a print command. Okay, so Python evaluates the expression but it doesn't display the result. To display the result you need a print statement. Okay, like this. So এই প্রোগ্রামটাকেই আমি যদি স্ক্রিপ্ট মোডে লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ঠিক এরকম, miles equals 26.2 and then print miles multiplied by 1.61. সো সে তখন আমাকে 42.182 দেখাবে। অলরাইট, সো রিমেম্বার, ইন্টারঅ্যাক্টিভ মোডে একটা স্টেটমেন্টকে পাইথন অটোমেটিক্যালি ইভ্যালুয়েট করে, ওয়্যারঅ্যাজ স্ক্রিপ্ট মোডে একটা পাইথন ইন্টারপ্রেটার একটা এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করে, বাট সেটাকে দেখার জন্য আমাকে ডেফিনেটলি একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করতে হবে।
সো নাও কামস one thing, আমরা এখন এক্সপ্রেশন নিয়ে কথা বলছিলাম। সো one thing is important is the order of operation. সো আমরা ছোটোবেলায় যখন মনে হয় পড়ে আসছি, ইউ অলরেডি নো ইজ আমাদের একটা রুল ছিল যে কখন কোন অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর আমরা ইউজ করতে পারি। সো সেই রুলটার নাম ছিল মনে হয় BODMAS, ব্র্যাকেটস, অর্ডার, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ওকে, সো ঠিক এরকমই যেই ম্যাথামেটিক্যাল অর্ডার আছে, পাইথনের সেই ম্যাথামেটিক্যাল অর্ডার ফলো করে, এবং যে অর্ডারটা সে ফলো করে সেই অর্ডারটার নাম হচ্ছে পেমড্যাশ। পেমড্যাশ মানে হচ্ছে প্যারেন্থিসিস, প্যারেন্থিসিস মানে হচ্ছে ব্র্যাকেটস, ই মানে হচ্ছে এক্সপোনেন্টস, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, দেন সাবট্রাকশন। ওকে, আচ্ছা, so a BODMAS PEM does actually same thing, okay, and it evaluates the order of operators that will be executed, okay. সো এখানে যেটা সবার আগে সেটার প্রেসিডেন্স, প্রেসিডেন্স বলতে হচ্ছে কোনটা কার আগে হবে, সেই প্রেসিডেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি। So parentheses have the highest precedence and can be used to force an expression to evaluate in the order you want. So since the expressions in parentheses are evaluated first, 2 multiplied by 3 minus 1 is 4, because 3 minus 1 কে আগে করবে, which is 2, 2 multiplied by 2 is 4. And 1 plus 1 multiplied by 5 minus 2 is 8. আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, আপনাদের কাছে কোয়েশ্চেন আসতেই পারে, এই মাল্টিপ্লাইড মানে কি? পাইথনে ডাবল মাল্টিপ্লাইড মিনস এক্সপোনেন্টস। সো তার মানে হচ্ছে 5 minus 2 is 3 and 1 plus 1 is 2. So this multiplied means 2 to the power 3. Okay, so আমরা পাইথনে টু দ্য পাওয়ার ইন্ডিকেট করার জন্য ডাবল মাল্টিপ্লিকেশন ইউজ করি। ওকে, আচ্ছা, so you can also use parentheses to make an expression easier to read. So for example, minute multiplied by 100 divided by 60, এইটা কিন্তু যদি আমি ব্র্যাকেট দেই তাহলেও সেম রেজাল্ট দিবে, যদি ব্র্যাকেট না দেই তাহলেও সেম রেজাল্ট দিবে। ওকে, সো ব্র্যাকেট আমরা ইউজ করি সাধারণত গ্রুপ করার জন্য, ওকে, অ্যান্ড টু মেক দ্য আউটপুট রিডেবল। আচ্ছা, সো প্যারেন্থিসিসের পর হাইয়েস্ট যে প্রেসিডেন্স সেটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন। এক্সপোনেনশিয়েশন মানে হচ্ছে যে টু দ্য পাওয়ার্স। ওকে, সো ফর এক্সাম্পল আমি যদি 1 প্লাস 2 মাল্টিপ্লাইড 3 লিখি, ইন দ্যাট কেস সে মজার যে কাজটা করবে সেটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3 এটাকে আগে করবে এবং তারপর যোগটাকে করবে, রাইট? আচ্ছা, অ্যান্ড সিমিলারলি এখানে সে আমাকে আগে যেটা করবে সেটা হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2 আগে করবে এবং তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। অলরাইট, সো রিমেম্বার দিস, পাইথনে আমরা যদি ব্র্যাকেটের ছাড়া কোনো এক্সপ্রেশন দেই, সে তার অর্ডার অফ অপারেশন অনুযায়ী এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করবে। অলরাইট, then comes multiplication and division have higher precedence than addition and subtraction. So আমি যদি লিখি 2 multiplied by 3 minus 1, দেন সে আমাকে রেজাল্ট দিবে হচ্ছে আগে মাল্টিপ্লিকেশন করবে এবং তারপর নেগেশনটা করবে। অলরাইট, আচ্ছা, now comes operators with the same precedence are evaluated from left to right except exponentiation. So তার মানে হচ্ছে আমরা যখন অপারেটরগুলোকে ইভ্যালুয়েট করি তখন অলওয়েজ লেফট থেকে রাইট পড়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে আমরা কোড লিখছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ রেড ফ্রম লেফট টু রাইট। সো ইন দ্য এক্সপ্রেশন ডিগ্রিজ বাই 2 মাল্টিপ্লাইড বাই পাই, এখন একটা প্রবলেম আসছে, দেখেন একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে ডিগ্রিজ মাল্টিপ্লাইড বাই ডিভাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই পাই যদি আমি দেখি, ইন দ্যাট কেস যেহেতু ডিভিশন আগে আসছে, সো ডিভিশনকে সে আগে করবে, মাল্টিপ্লাই যেহেতু পরে আসছে, মাল্টিপ্লাইডকে সব পরে করবে। অলরাইট, আচ্ছা, অ্যান্ড টু ডিভাইড বাই টুয়াইস পাই, আমি যদি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি যেটা করতে চাইতাম, আমি যদি এই টুয়াইস পাই দিয়ে ডিগ্রিজকে ডিভাইড করতে চাইতাম, ইন দ্যাট কেস আমি এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডিগ্রিজ বাই 2 বাই পাই, অথবা আই ক্যান ডু সামথিং লাইক ডিগ্রিজ first bracket 2 multiplied by pi, first bracket close. Okay, all right, so remember পাইথনে আমরা যখন কোনো একটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করি অলওয়েজ অর্ডার অফ অপারেশন মেনে তারপরে জিনিসটা ইভ্যালুয়েট হয়, এছাড়া না।
আচ্ছা, এখন আসি। সো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা টাইপস। সো ওয়ান ইম্পর্টেন্ট ডেটা টাইপ ইজ কল্ড আ স্ট্রিং। আচ্ছা, সো উই প্রবাবলি অলরেডি নো অ্যাবাউট স্ট্রিংস। স্ট্রিংসের অর্থ হচ্ছে ইটস আ কালেকশন অফ ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স বলতে আমরা কি বুঝাই, আমাদের যে ইংলিশ অ্যালফাবেট আছে সেগুলো হচ্ছে আমার ক্যারেক্টার, মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। সো টু বি এক্সাক্ট আমার ক্যারেক্টার আছে অনেকগুলা। ছোট হাতের এ থেকে জেড 26টা ক্যারেক্টার, বড় হাতের এ থেকে জেড আলাদা 26টা ক্যারেক্টার। আমার কাছে যত স্পেশাল সিম্বলস আছে, মানে হচ্ছে যত পাংচুয়েশন মার্কস আছে, কমা, ফুল স্টপ, multiplied, greater than sign, lesser than sign, divide, multiplication, plus, minus, and so on. These are also characters. এবং আমি এই ক্যারেক্টারগুলোকে যদি এনি অর্ডারে সাজাই, in that case multiple characters will create a string. Okay, আচ্ছা, so a string is a series of characters. Anything inside quotes is considered a string in Python, and you can use single or double quotes around your strings like this. So তার মানে হচ্ছে এক নাম্বার লাইন, যেটা এক নাম্বার লাইনটা দেখবেন সেটাও একটা যেমন স্ট্রিং, তেমনি দুই নাম্বার লাইনটাও একটা স্ট্রিং, কারণ এক নাম্বার লাইনটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখছি এবং দুই নাম্বার লাইনটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখছি, দুটোই স্ট্রিং। আচ্ছা, সো দ্য কোয়েশ্চেন ইজ এই জিনিসটা কেন করার দরকার ছিল, খালি ডাবল কোটেশনের মধ্যেগুলো দিলেই তো হইতো। সো দিস ইজ ইউজড বিকজ দিস ফ্লেক্সিবিলিটি অ্যালাউজ ইউ টু ইউজ কোটস অ্যান্ড অ্যাপোস্ট্রফিজ উইদিন ইয়োর স্ট্রিংস। সো মানে হচ্ছে আমি এরকম একটা সেন্টেন্স, এরকম একটা স্ট্রিং ডিফাইন করতে পারি যেখানে স্ট্রিংয়ের মধ্যে একটা ডাবল কোটেশন থাকতে পারে, স্ট্রিংয়ের মধ্যে একটা ডাবল কোটেশন থাকতে পারে। আদারওয়াইজ এটা যদি না হইতো তাহলে হচ্ছে আমি স্ট্রিংয়ের মধ্যে কখনো ডাবল কোটেশন ইউজ করতে পারতাম না। ওকে, সো ফর এক্সাম্পল এখানে আই টোল্ড মাই ফ্রেন্ড পাইথন ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ, এটা একটা সিঙ্গেল স্ট্রিং। ওকে, সিমিলারলি দিস ওয়ান ইজ অলসো আ সিঙ্গেল স্ট্রিং, যেই স্ট্রিংয়ের মধ্যে একটা সিঙ্গেল কোটেশন আছে। আচ্ছা, সিমিলারলি এখানেও তাই, এখানে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারতেছি, আদারওয়াইজ এটা হইতো না। ওকে, অল রাইট, এখন আসি আমরা কিছু স্ট্রিং ম্যানিপুলেশন দেখব। স্ট্রিং ম্যানিপুলেশন বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে একটা স্ট্রিংয়ের ওপর ডিফারেন্ট আমরা অপারেশন, আমরা নাম্বারের ওপর অপারেশন জানি, তাই না? নাম্বারের সাথে আমরা নাম্বারকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি। ওকে, সো আমরা এখন দেখবো সেটা হচ্ছে পাইথনে আমরা একটা স্ট্রিংয়ের ওপর কী কী জিনিস করতে পারি। ওকে, আচ্ছা, so this thing is called string manipulation. So one of the simplest tasks you can do with strings is change the case of the words in a string. So আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে তাদের কেসকে চেঞ্জ করব। কেস বলতে আমরা কি বুঝাই, আমরা হচ্ছে যে স্মল লেটারে একটা লেটার লিখতে পারি অথবা ক্যাপিটাল লেটারে একটা লেটার লিখতে পারি। সো যদি কোনো ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে এটা ক্যাপিটাল কেস, অ্যান্ড যদি স্মল লেটার দিয়ে শুরু হয় সেটা স্মল লেটার কেস। ওকে, সো স্ট্রিং ম্যানিপুলেশনের সবচেয়ে সিম্পলেস্ট যেই এক্সাম্পল সেটা হচ্ছে কেস চেঞ্জিং। আমি একটা স্মল লেটার ওয়ার্ডকে ক্যাপিটাল লেটারে ট্রান্সফর্ম করতে পারি অথবা ভাইস ভার্সা। আচ্ছা, সো এটার জন্য আমার পাইথনের মধ্যে অলরেডি কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনগুলোকে আমরা ইউজ করবো। সো ফর এক্সাম্পল আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে নেম। মজার বিষয়, নেম ইজ আ স্ট্রিং, রাইট? কারণ তার ভ্যালু যেটা আছে চার্লি চ্যাপলিন, সেটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখছি, হুইচ ইজ আ স্ট্রিং। সো এই স্ট্রিংটাকে আমরা অ্যাসাইন করছি নেম ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করি, প্রিন্ট নেম ডট টাইটেল ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। মজার বিষয়, এই টাইটেল একটা ফাংশন, এই টাইটেল একটা ফাংশন, এবং এই টাইটেল ফাংশনকে আমরা কল করতেছি আমাদের যে ভেরিয়েবল নেম তার ওপরে, কেমন? আচ্ছা, সো এই জন্য আমরা দেখেন মাঝখানে একটা ডট অপারেটর ইউজ করছি। সো তার মানে হচ্ছে আমি যদি কোনো স্ট্রিংয়ের কোনো ফাংশনকে কল করতে চাই, স্ট্রিংয়ের কোনো প্রিডিফাইন্ড ফাংশনকে কল করতে চাই, ইন দ্যাট কেস আমার যে স্ট্রিং ভেরিয়েবলটা আছে তারপরে একটা ডট দিয়ে আমি সেই অ্যাভেলেবল ফাংশনগুলোকে ইউজ করতে পারি। কোয়েশ্চেন ইজ অ্যাভেলেবল ফাংশন কোনগুলা? যেমন এখানে আমরা প্রথম যেই এক্সাম্পলটা দেখতেছি, এখানে একটা ফাংশনের নাম হচ্ছে টাইটেল, অলরাইট? আচ্ছা, সো আমি যদি এখন নেম ডট টাইটেলকে কল করি তখন সে একটা মজার জিনিস করবে, সেটা হচ্ছে আমার নেমের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডকে
টাইটেল কেসে সে চেঞ্জ করবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো বই দেখি অথবা আমরা যখন কারোর নাম দেখি, সো কারোর নামের টাইটেল অথবা বইয়ের টাইটেলে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটালাইজ করা থাকে, তাই না? সো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটা ক্যাপিটাল লেটারে থাকে। সো এই টাইটেল ফাংশনটা একটা মজার কাজ করে, সে প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটাল কেসে চেঞ্জ করে। সো আমি যদি ছোট হাতের চার্লি চ্যাপলিন ইনপুট দেই এবং আমি প্রিন্ট করি নেম ডট টাইটেলকে, ইন দ্যাট কেস সে আউটপুট দেবে চার্লি চ্যাপলিন উইথ ক্যাপিটাল সি ইন বোথ ওয়ার্ডস। ওকে, সো আমরা এই যে ফাংশনের কথা বললাম, টাইটেল একটা ফাংশন, এই ফাংশনকে আমরা আরও একটা নামে রাখি, কল্ড আ মেথড। So a method is an action that Python can perform on a piece of data. So the dot after name in name.title tells Python to make the title method act on the variable name. Alright? আচ্ছা, সো এরকম এই নেমের ওপর আমরা বেশ কিছু প্রি-ডিফাইন্ড ফাংশন অথবা প্রি-ডিফাইন্ড মেথডকে কল করতে পারি, সেগুলোর লিস্ট আমরা আস্তে আস্তে দেখব, অ্যান্ড ওয়েন উই গেট ইনটু পাইথন অ্যাকচুয়ালি। রাইট? Okay, so now we are seeing one more thing, one more example. So আমরা টাইটেল বলে একটা জিনিস দেখলাম, যে টাইটেল যে কাজটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটাল কেসে চেঞ্জ করে, টাইটেল কেসে চেঞ্জ করে, মানে হচ্ছে ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টারটা আছে তাকে খালি ক্যাপিটাল ওয়ার্ডে ট্রান্সফর্ম করে। আচ্ছা, এখন আসি, আমি যদি একটা ওয়ার্ডের পুরোটাকে কেস যদি চেঞ্জ করতে চাই, মানে হচ্ছে যদি সবকটা স্মল লেটার থাকে তাকে সবকটা আপার কেসে চেঞ্জ করতে চাই, এবং যদি সবকটা বড় থাকে অথবা এনিথিং থাকে তাদের সবকটাকে আমি ছোট হাতের ক্যারেক্টারে যদি চেঞ্জ করতে চাই, মানে লোয়ার কেসে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা দুটো ফাংশন ইউজ করতে পারি, একটা হচ্ছে আপার এবং একটা হচ্ছে লোয়ার। সো দেখেন, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি নেম ইকুয়ালস টু চার্লি চ্যাপলিন, এবং আমরা প্রিন্ট করছি নেম ডট আপার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, অ্যান্ড আমরা প্রিন্ট করছি নেম ডট লোয়ার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। সো সে যেটা করবে সেটা হচ্ছে নেম ভেরিয়েবলের ওপর আপার ফাংশনকে রান করবে এবং নেম ভেরিয়েবলের ওপর লোয়ার মেথডকে কল করবে। সো এই দুটাকে আমি যদি কল করি তাহলে দেখবেন আমার আউটপুট আসবে ইন্টারেস্টিংলি, ফার্স্ট ওয়ানে হচ্ছে চার্লি চ্যাপলিন অল ক্যাপস, অ্যান্ড সেকেন্ড কেসে চার্লি চ্যাপলিন অল লোয়ার কেস। ওকে, সো আমার মনে হয় না তাদের নামটা হচ্ছে কোয়াইট সেলফ এক্সপ্ল্যানেটরি। আচ্ছা, এখন আসি ইউজিং ভেরিয়েবলস ইন স্ট্রিংস। সো আমরা যখন একটা স্ট্রিং তৈরি করি, একটা স্ট্রিং ইটসেলফ ইজ এ ভেরিয়েবল, রাইট? আচ্ছা, সো মজার বিষয় হতে পারে, একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ইউজ করতে পারি। সো তার মানে হচ্ছে, ফর এক্সাম্পল, আমার কাছে দুটা ভেরিয়েবল আছে, দুটা ভেরিয়েবলের মধ্যে দুটা সেন্টেন্স আছে। সো আমি যদি এদেরকে একসাথে করতে চাই, ইন দ্যাট কেস আই ক্যান জয়েন দিস টু ভেরিয়েবলস টুগেদার। ওকে, আচ্ছা, সো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। সো আমাদের ফার্স্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল নাম হচ্ছে ফার্স্ট নেম, which is a string, তার ভ্যালু হচ্ছে চার্লি, and last name is another string which is Chaplin. ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা একটা মজার কাজ করছি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের নাম হচ্ছে ফুল নেম, এবং ফুল নেমের মধ্যে লিখছি এফ ডাবল কোটেশন থার্ড ব্র্যাকেট ফার্স্ট নেম স্পেস সেকেন্ড ব্র্যাকেট লাস্ট নেম। ওকে, সো তার মানে হচ্ছে আমি এই স্ট্রিংটার মধ্যে দুটা ভেরিয়েবলকে ইউজ করতেছি, which is the first name যেটা আমরা একটু আগে ডিক্লেয়ার করে আসছি, এবং which is the last name যেটা আমরা একটু আগে ডিক্লেয়ার করে আসছি। ওকে, and we have used something called an f string. f string কি জিনিস আমরা একটু আস্তে আস্তে বুঝবো, সমস্যা নাই। সো আমরা জাস্ট আগে এটার আউটপুটটা বোঝার চেষ্টা করি। সো ফুল নেম যে কাজটা করবে, ফুল নেম যে ভেরিয়েবলটা এখন হবে, সেখানে তার প্রথম পার্টে থাকবে আমার ফার্স্ট নেম যে ভেরিয়েবলটা সেটা, সো which is চার্লি, মাঝখানে আমরা একটা স্পেস দিছি, সো মাঝখানে একটা স্পেস থাকবে, এবং লাস্ট পার্টে থাকবে আমার লাস্ট যে নেমটা সেটা, which is চ্যাপলিন। সো আমি যদি এখন ফুল নেমকে প্রিন্ট করি তাহলে সে চার্লি চ্যাপলিন কথাটাকে প্রিন্ট করবে। ওকে, আচ্ছা, এবং এই যে আমরা স্ট্রিংটাকে তৈরি করছি, এই স্ট্রিংটাকে তৈরি করছি ইউজিং সামথিং কল্ড অ্যান এফ স্ট্রিং। ওকে, সো এফ স্ট্রিং ইজ শর্ট ফর ফরম্যাটিং স্ট্রিং। ওকে, আচ্ছা,
সো এই জিনিসটাকে আমরা সাধারণত ইউজ করি পাইথন 3-তে ফরম্যাটিং করার জন্য, স্ট্রিং ফরম্যাটিং করার জন্য। সো তার মানে হচ্ছে আমি একটা স্ট্রিং, ফরম্যাটেড স্ট্রিংকে ডিফাইন করতেছি উইদিন দিস ডাবল কোটেশনস, যার মধ্যে দুটা ভেরিয়েবলের ভ্যালু থাকবে। দ্য ফার্স্ট পার্ট ইজ ফার্স্ট নেম অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ লাস্ট নেম। সো তার মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এমন করতাম এফ ডাবল কোটেশন লাস্ট নেম স্পেস ফার্স্ট নেম লিখতাম, ইন দ্যাট কেস আমার ফুল নেমের মধ্যে ভ্যালু যেটা শো করছে সেটা হচ্ছে চ্যাপলিন স্পেস চার্লি। ওকে, সো তার মানে হচ্ছে আমরা দুটা, তিনটা, চারটা, পাঁচটা যতগুলা ভেরিয়েবল চাই তাদেরকে একসাথে করে নতুন স্ট্রিং তৈরি করতে পারি। ওকে, and we can create this new string using a method or using a formatting technique called fstring. Alright, আচ্ছা, so আমরা আরেকটা এক্সাম্পল দেখি। You can use fstrings to compose complete messages using the information associated with a variable as shown here. So for example আমরা এখানে দেখি, আমরা ফার্স্ট নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম চার্লি, আমরা সেকেন্ড একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লাস্ট নেম হুইচ ইজ চ্যাপলিন, এবং একটা ফুল নেম কনস্ট্রাক্ট করলাম ইউজিং অ্যান এফ স্ট্রিং, এফ ডাবল কোটেশনের মধ্যে ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম, এবং প্রিন্টের মধ্যে আমি আবার একটা এফ স্ট্রিংকে প্রিন্ট করতেছি, এফ ডাবল কোটেশন হ্যালো কমা মাই ফুল নেম ডট টাইটেল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্সক্লামেশন মার্ক। সো একটু খেয়াল করে দেখেন, এটা একটু বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে এই যে আমার ভেরিয়েবলটাকে আমরা ইউজ করছি, এটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ফুল নেমের ওপর টাইটেল যে মেথডটা আছে সেটা অ্যাক্ট করবে। তার মানে হচ্ছে আমার চার্লি চ্যাপলিন বড় হাতের সি এবং বড় হাতের চ্যাপলিনের সি হবে একটা, এবং তারপর আমার 4 নম্বর লাইনে একটা নতুন স্ট্রিং তৈরি হবে। সেই স্ট্রিংটাকে আমরা কার সাথে অ্যাপেন্ড করতেছি, হ্যালোর সাথে অ্যাপেন্ড করছি, এবং মাঝখানে একটা স্পেস আছে। সো আমার আউটপুটে আসবে হ্যালো স্পেস চার্লি চ্যাপলিন। ওকে, সো এফ স্ট্রিং দিয়ে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট মেসেজ তৈরি করছি, যেখানে এই মেসেজের ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট ভেরিয়েবলের মধ্যে ছিল, রাইট? সো ফার্স্ট নেম ছিল ফার্স্ট নেম ভেরিয়েবলের মধ্যে, লাস্ট নেম ছিল লাস্ট নেম ভেরিয়েবলের মধ্যে, ফুল নেমের মধ্যে পুরো নামটা কনস্ট্রাক্ট হয়েছে, সেই ফুল নেমকে আমরা টাইটেল মেথডে কনভার্ট করছি, এবং তারপর এফ স্ট্রিং দিয়ে আমাদের কমপ্লিট মেসেজটাকে প্রিন্ট করছি, হ্যালো চার্লি চ্যাপলিন। অলরাইট, let's move on. So we can do this using a variable too. যেমন আগের কেসে আমরা ডিরেক্ট এফ স্ট্রিংটাকে প্রিন্ট দিছি, সিমিলারলি আমরা এই এফ স্ট্রিংটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে তারপরে প্রিন্ট দিতে পারি। সো এখানে আমরা সেম কাজটাই করছি, এক্স্যাক্টলি সেম আউটপুট, খালি ডিফারেন্স হচ্ছে আমরা একটা নতুন ভেরিয়েবল আনছি মেসেজ, এবং তার মধ্যে এফ ইকোয়ালস টু হ্যালো ফুল নেম ডট টাইটেল। সো এবং তারপর আমরা মেসেজকে প্রিন্ট করছি, আমাকে সে এগেইন শো করবে হ্যালো চার্লি চ্যাপলিন। অলরাইট, so this is how we can use f strings to compose different strings from different variables. All right, okay, next, string manipulation এর আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় যখন একটা প্যারাগ্রাফ প্রিন্ট করি, তারপর আমাদের একটা নতুন লাইন প্রিন্ট করা লাগে, অথবা অনেক সময় হচ্ছে আমাদের মাঝখানে কিছু স্পেস দেওয়া লাগে, অথবা আমাদের কিছু ট্যাবস প্রিন্ট করা লাগে, মাঝখানে একটা স্পেস প্রিন্ট করা লাগে। সো ইন প্রোগ্রামিং Whitespace refers to any non-printing character, okay, যেমন স্পেস, ট্যাবস, নিউ লাইন্স, as spaces, tabs and end of line symbols. You can use Whitespace to organize your output so it's easier for users to read. To add a tab to your text, use the character combination \t. টা আপনারা পাবেন আপনাদের কিবোর্ডের এন্টার যে বাটনটা আছে তার উপরে অথবা বাম পাশে। ওকে, আচ্ছা, সো ফর এক্সাম্পল আমরা এখানে সাপোজ যদি প্রিন্ট পাইথন দিই, তখন সে আমাকে উইদাউট প্রিন্টিং এনি স্পেসেস সে আমাকে পাইথন অ্যাজ ইজ প্রিন্ট করবে। বাট আমি যদি \t তারপর পাইথনকে প্রিন্ট করি, তখন সে একটা মজার কাজ করবে, সে একটা ট্যাব প্রিন্ট করবে এবং তারপর পাইথনকে প্রিন্ট করবে। দ্য কোয়েশ্চেন ইজ, ট্যাব আমরা কাকে বলি? ট্যাব ইজ আ কম্বিনেশন অফ 4 হোয়াইট স্পেসেস, মানে 4টা স্পেসকে আমি যদি কম্বাইন করি তাহলে একটা ট্যাব হয়। কেমন? আচ্ছা,
সো এখন আসি, টু অ্যাড আ নিউ লাইন ইন আ স্ট্রিং ইউজ দ্য ক্যারেক্টার কম্বিনেশন \n। সো আমি যদি একটা নতুন লাইনকে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে আমার স্ট্রিংয়ের মধ্যে ইউজ করতে হবে \n। সো আমি যদি দেখেন এই লাইনটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট ল্যাঙ্গুয়েজেস :n পাইথন \n c \n জাভাস্ক্রিপ্ট। সো তখন একটা মজার কাজ হবে, তখন আমার আউটপুটে আসবে প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, তারপরের লাইনে আসবে পাইথন, তারপরের লাইনে আসবে সি, এবং তারপরের লাইনে আসবে জাভাস্ক্রিপ্ট। বিকজ আমরা এখানে \n যেহেতু ইউজ করছি, দ্যাট মিনস সে এখানে এনকে প্রিন্ট না করে একটা নিউ লাইনকে প্রিন্ট করবে। অলরাইট, আচ্ছা। সো এখন আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, আমি যদি একটা ব্যাকস্ল্যাশকে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব? একটা ব্যাকস্ল্যাশকে প্রিন্ট করতে চাইলে আমাকে দুটা ব্যাকস্ল্যাশ লিখতে হবে, ব্যাকস্ল্যাশ। সো আমি যদি দুটা ব্যাকস্ল্যাশ লিখি তাহলে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে। অলরাইট, সো you can also combine tabs and new lines in a single string. The string \n\t tells Python to move to a new line and then uh, start the next line with a tab. The following example shows how can use a one-line string to generate 4 lines of output. So দেখেন আমরা এখানে একটা লাইন লিখছি, তাই না? জাভাস্ক্রিপ্টস languages :n\t Python \n\t c \n\t জাভাস্ক্রিপ্ট। সো দেখেন ল্যাঙ্গুয়েজেসের পরে একটা নতুন লাইন প্রিন্ট হয়েছে, নিউ লাইন প্রিন্ট হয়েছে, এরপরে একটা ট্যাব প্রিন্ট হয়েছে 4টা স্পেস, এবং তারপর হচ্ছে পাইথন প্রিন্ট হয়েছে, এবং তারপর হচ্ছে আবার \n, নতুন লাইন প্রিন্ট হয়েছে, তারপর \t, আবার 4টা স্পেস প্রিন্ট হয়েছে, এবং তারপর সি প্রিন্ট হয়েছে, অ্যান্ড ফাইনালি সেম স্টাইলে জাভাস্ক্রিপ্ট প্রিন্ট হয়েছে। সো একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে আমি যদি ধরেন ফর এক্সাম্পল এই সি এর আগে \tটা না ইউজ করতাম, তখন 4 নম্বর লাইনে সিটা প্রিন্ট হইতো একদম প্রথমে, 4টা হোয়াইট স্পেস সে প্রিন্ট করতো না। অলরাইট, ওকে। এখন আসি, আমরা স্ট্রিং সম্বন্ধে জানলাম, একটা ভেরিয়েবল টাইপ সম্বন্ধে জানলাম, which is strings. So now we will learn about the second most important variable type, which is called numbers. Okay, so numbers এর আবার অনেক ধরনের টাইপ আছে। The first type is called an integer or a whole number. Okay, so 1 2 3 4 -1 -2 -3 -4, these are integers. কেমন? আচ্ছা, সো ইন্টিজার্স সম্বন্ধে আমরা অলরেডি জানি, এগুলোর সম্বন্ধে অ্যাকচুয়ালি খুব একটা ডিফাইন করার কিছু নাই। ইফ ইউ নো ম্যাথমেটিক্স, ইউ নো অ্যাবাউট ইন্টিজার্স, ইউ নো অ্যাবাউট নাম্বারস। সো আমরা সরাসরি চলে যাব যে ইন্টিজার্সের ওপর আমরা অ্যাকচুয়ালি কী কী করতে পারি। আমরা স্ট্রিংয়ের যেমন বিভিন্ন ম্যানিপুলেশন টেকনিক দেখলাম, ঠিক তেমনি আমরা একটা নাম্বারের ওপরও কিছু ম্যানিপুলেশন করতে পারি। ওকে, আচ্ছা। সো ইউ ক্যান অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভাইড অন ইন্টিজার্স ইন পাইথন। সো আমি যদি 2 + 3 লিখি, একটা এক্সপ্রেশন লিখি, তাহলে সে এটা ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েট করে আমাকে আউটপুট দিবে 5। সিমিলারলি 3 - 2 is 1, 2 multiplied by 3 is 6, 3 divided by 2 is 1.5, রাইট? আচ্ছা, সো দিজ আর দ্য অপারেশন দ্যাট উই ক্যান ডু অন ইন্টিজার্স। বাট রিমেম্বার, আমরা যখনই কোনো অপারেশন করবো সেটা অবশ্যই অর্ডার অফ অপারেশন মেনে তারপর হবে। ওকে, আচ্ছা। এখন আসি, আমি যদি এক্সপোনেন্টস চাই, এক্সপোনেন্টস করার জন্য আমাকে হচ্ছে ডাবল মাল্টিপ্লিকেশন ইউজ করতে হয়। মানে হচ্ছে 3 × 2 মিনস 3 to the power 2, so which is 9. Our 3 × 3 is 27. 10 × 6 is 10 to the power 6, which is a million. Okay, I think you guys understand. আচ্ছা, এখন আসি, Python supports the order of expressions too, as you already know. So you can use multiple operations in one expression. So you can use parentheses to modify the order of operations, so Python can evaluate our expression in the order you specify. So for example, আমি যদি 2 + 3 × 4 লিখি, একটু খেয়াল করে দেখবেন, তাহলে আমার আউটপুটটা কীরকম আসবে। আগে 3 × 4 হবে, রাইট, 12, and then +2, which is 14. আর যদি আমি ব্র্যাকেটের ইউজ করি, ইন দ্যাট কেস ব্র্যাকেটের কাজ আগে হবে এবং তারপর অন্যান্য যে অপারেটরগুলো আছে তাদের কাজ হবে। সো আমি যদি 2 + 3 ব্র্যাকেট multiplied by 4 লিখি, in that case 2 + 3 is 5 and 5 multiplied by 4 is 20. So আমাকে রেজাল্ট দেখাবে 20. Alright, so remember integers এর ক্ষেত্রে অলওয়েজ তার অর্ডার অফ অপারেশন মেইনটেইন করে। আচ্ছা, এখন আসি সেকেন্ড টাইপ অফ নাম্বারস,
which is called something called floats. আচ্ছা, so float এর সহজ ডেফিনেশন হচ্ছে anything that has a decimal point in it is called a float. দশমিক সংখ্যা সেগুলোকে আমরা float বলি. So Python calls any number with a decimal point a float. This term is used in most programming languages and it refers to the fact that a decimal point can appear at any position in a number. So every programming language must be carefully designed to properly manage decimal numbers so numbers behave appropriately no matter where the decimal point appears. So for example, আমি যদি 0.1 plus 0.1 করি, একটু খেয়াল করে দেখবেন এটা যেহেতু দুটাই যেহেতু আপনার float numbers or decimal numbers, in that case আমার output যেটা result যেটা সেটাও হবে একটা decimal number, right? So the result is 0.2. Similarly 0.2 plus 0.2 যদি করি তাহলে আমার আউটপুট আসবে 0.4. ওকে, আমি যদি 2 multiplied by 0.1 করি, একটু খেয়াল করে দেখবেন 2 is an integer but 0.1 is a float, এবং খেয়াল করে দেখবেন 2 multiplied by 0.1 যদি আমি করি the result is also a float, right? আচ্ছা, আবার 2 multiplied by 0.2 is 0.4. So remember, আমি যদি যে কোনো নাম্বারকে মাল্টিপ্লিকেশন করি একটা ফ্লোটের সাথে the result is always a float, right? আচ্ছা, but now there's something wrong with floats. কিরকম wrong? So beware that you can sometimes get an arbitrary number of decimal places in your answer. So for example, আমি যদি মজার বিষয় হচ্ছে আমরা জানি যে 0.2 plus 0.1 যদি করি তাহলে the result is 0.3, right? But the method or the process Python uses is a bit weird and it can sometimes approximate the value a bit wrong because it has some different mechanism to evaluate floats and so on. So that's why আপনারা দেখবেন যে একটা মজার বিষয় বলি, you will be amazed to see it. So for example, আমি যদি 0.1 plus 0.1 করি the result will be 0.2, but interestingly আপনি যদি 0.2 plus 0.1 দেন তখন একটা মজার জিনিস হবে, সে আপনাকে আউটপুট দিবে 0.3, a multiple of zeros and a 4. ওকে, আবার মজার জিনিস আপনি যদি 3 into 0.1 করেন, মজার বিষয় 2 into 0.1 করলে সে ঠিকই আপনাকে 0.2 দিবে, বাট 3 into 0.1 দিলে সে আপনাকে 0.3 something, some zeros and then a 4 দিবে. ওকে, সো দিস ইজ বিকজ একটা কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু দুটো টাইপ ডিফাইন করতেছি, in that case Python faces some difficulties while converting these numbers into floats. সো ফর এক্সাম্পল আমি যখন একটা নাম্বারকে আরেকটা নাম্বারের সাথে মাল্টিপ্লাই করতে চাই তাদের টাইপ সেম হইতে হয়, রাইট? সো ফর এক্সাম্পল আই ক্যান্ট মাল্টিপ্লাই আ নাম্বার উইথ আ স্ট্রিং, রাইট? সো সিমিলারলি আমি যখন নাম্বারের মধ্যে যে ডিফারেন্ট ভাগগুলো আছে ফ্লোট অর ইন্টিজার্স এদের মধ্যে যখন মাল্টিপ্লিকেশন করতে চাই তখন মাঝে মধ্যে পাইথন আমাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিতে পারে, দ্য ভ্যালু ইজ কারেক্ট, অলমোস্ট কারেক্ট, বাট সে আমাকে কিছু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিতে পারে. So this sometimes happens with programming languages. Okay, so this is nothing to worry about as long as the approximation is very close to the actual value. Okay, so Python tries to find a way to represent the result as precisely as possible, which is sometimes difficult given how computers have to represent numbers internally. Okay, so সেই কারণে মাঝে মধ্যে তার approximation value ভুল আসতে পারে. Alright, so এখন আসি, now if we combine integers and floats, what happens if we combine integers and floats? So when you divide any two numbers, even if they are integers, that result in a whole number, you will always get a float. আচ্ছা, এটা একটু খেয়াল করার বিষয়, দুটো ইন্টিজার নাম্বারকে আমরা যদি যোগ করি the result will always be an integer. দুটো ইন্টিজার নাম্বারকে যদি আমি মাল্টিপ্লাই করি the result is always an integer, right? বাট একটু খেয়াল করে দেখবেন আমি যদি দুইটা নাম্বারকে ডিভাইড করি ইন দ্যাট কেস দেয়ার মাইট বি টু কেসেস. একটা হচ্ছে দ্য নাম্বার ক্যান, ইফ ইটস আ মাল্টিপল অফ দ্য আদার নাম্বার, it can be a whole number, and if it's not a multiple of the other number then there can be a float number, right? But Python in both cases converts the number into float numbers. So তার মানে হচ্ছে আমি যদি 4/2 করি সেটা Python আমাকে রেজাল্ট দেখাবে 2.0 হিসেবে, নট জাস্ট 2. সিমিলারলি আমি যদি 3/2 করি সে তখন এটাকে 1.5 হিসেবে দেখাবে. অলরাইট, সো আমরা যখনই একটা
ডিভাইড অপারেশন করতেছি তখন অলওয়েজ দ্য নাম্বার উইল বি ফ্লোট, এবং আমি যদি কখনো একটা ইন্টিজার এবং একটা ফ্লোটকে মিক্স করি তাহলে দ্য রেজাল্ট উইল অলওয়েজ বি আ ফ্লোট নাম্বার, রাইট? সো ফর এক্সাম্পল আমি যদি 1 + 2.0 লিখি, the result will be a whole number 3, but still it will show you 3.0. Okay. Alright, so Python defaults to a float in any operation that uses a float even if the output is a whole number. Okay, so just remember it while programming. Okay. Now comes, we can use underscores in numbers too. আমরা যেমন ভেরিয়েবল নামে আন্ডারস্কোর ইউজ করতে পারি তেমনি নাম্বারের মধ্যেও আন্ডারস্কোর ইউজ করতে পারি। Python doesn't treat those underscores as numbers, okay? They just replaces those underscores. So আমরা সাধারণত হিউম্যান রিডেবল ফরম্যাটে রাখার জন্য আমরা এই আন্ডারস্কোরগুলোকে ইউজ করি, ওকে? সো ফর এক্সাম্পল আমরা জানি যে আমাদের ইউনিভার্সাল এজ হচ্ছে অ্যারাউন্ড 13.77 বিলিয়ন ইয়ার্স, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, সাপোজ ইউনিভার্স আন্ডারস্কোর এজ ইকুয়ালস টু 13_770_000_000, সো তার মানে হচ্ছে আমরা মিলিয়ন্স, বিলিয়ন্স এই পজিশনগুলো, থাউজেন্ডস এই পজিশনগুলোকে আন্ডারস্কোর দিয়ে ভাগ করছি, ওকে? বাট আমি যদি এই নাম্বারটাকে পাইথনে ইউজ করতে যাই, প্রিন্ট করতে চাই, সে তাহলে আমাকে শুধুমাত্র ভ্যালুটা দেখাবে, আমাকে আন্ডারস্কোরগুলা দেখাবে না। সো টু পাইথন 1000 is the same as 1_000, which is the same as 10_00. So this feature works for integers and floats but is only available in Python 3.6 and later. So তার মানে হচ্ছে কারো কাছে যদি এর চেয়েও আগের পাইথন থাকে সেখানে কিন্তু এই ফিচারটা সাপোর্ট করবে না, ওকে? অলরাইট, আচ্ছা এখন আসি পাইথনে একটা মজার জিনিস হচ্ছে আমরা যে বিভিন্ন ভেরিয়েবলকে ভ্যালু দিচ্ছি, বিভিন্ন নাম্বার ইউজ করতেছি, বিভিন্ন ইন্টিজার ইউজ করতেছি, বিভিন্ন ফ্লোট ইউজ করতেছি। সো আমরা যখন এই যে অ্যাসাইনমেন্ট করতেছিলাম তখন আমরা একটা ভেরিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। সিমিলারলি উই ক্যান ইউজ মাল্টিপল অ্যাসাইনমেন্টস, মানে একটা স্টেটমেন্টের মধ্যে আমরা 3টা 4টা 5টা 6টা এনি অ্যামাউন্ট অফ ভেরিয়েবলসকে অ্যাসাইন করতে পারি, ওকে? সো উই কল দিস অ্যাজ মাল্টিপল অ্যাসাইনমেন্টস। সো যেমন দেখেন এখানে আমরা একটা মজার জিনিস লিখছি, x, y, z is equal to 0, 0, 0. So that means x এর ভ্যালু অ্যাসাইন হয়েছে 0 দিয়ে, y এর ভ্যালু অ্যাসাইন হয়েছে 0 দিয়ে, and z এর ভ্যালু অ্যাসাইন হয়েছে 0 দিয়ে। সো মজার বিষয়, আমি যদি x, y, z equals to 1, 2, 3 লিখতাম তাহলে x এর ভ্যালু হয়ে যেত 1, y এর ভ্যালু হয়ে যেত 2, and z এর ভ্যালু হয়ে যেত 3. So you need to separate the variable names with commas and do the same with the values, and Python will assign each value to its respectively positioned variable. As long as the number of values matches the number of variables, Python will match them up correctly. Okay? Alright. আচ্ছা এখন আসি constants. So আমরা constants এর আইডিয়া জানি, constants are specific valued variables, right? আচ্ছা, so a constant is like a variable whose value stays the same throughout the life of a program. So Python doesn't have any built-in constant types, but Python programmers use all capital letters to indicate a variable should be treated as a constant and never be changed. So এটা একটা প্রোগ্রামিং প্র্যাকটিস। আমরা সাধারণত কনস্ট্যান্টকে যখন আমরা প্রোগ্রামে ইউজ করতে চাই তখন আমরা সেই ভেরিয়েবলকে অল ক্যাপসে লিখি, যেমন অল ক্যাপিটাল লেটারে লিখি। সো যেমন ফর এক্সাম্পল max connections is equals to 5000 is a constant. The value is max connections and it will have a value 5000. So for example আমি যদি পাই কনস্ট্যান্টটাকে লিখতে চাই, in that case p আর i কে আমি বড় হাতে লিখব, pi equals to 3.1415 and up to infinity. So when you treat we want to treat a variable as a constant in your code, make the name of the variable all capital letters. Okay? আচ্ছা এখন আসি কমেন্টস। ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ কমেন্টস। সো আমরা যখন লাইনের পর লাইন কোড লিখি, ফাংশনের পর ফাংশন লিখি, ভেরিয়েবলের পর ভেরিয়েবল ইউজ করি, মেথডের পর মেথড লিখতেই থাকি, তখন অ্যাজ এ প্রোগ্রামার আমাদের অনেক সময় এই কোড অথবা এই ভেরিয়েবলটা কোনটা কি কাজ করতেছে এই জিনিসটা বোঝা অনেক সময় টাফ হয়ে যায়। সো এই সময় টাফ যদি হয়ে যায় তখন আমরা যেটা করতে পারি সেখানে আমরা একটা অপশনাল মেসেজ
রাখতে পারি, এই অপশনাল মেসেজটাকে আমরা বলি হচ্ছে একটা কোড কমেন্ট। আচ্ছা, একটা কমেন্টের আইডিয়া হচ্ছে একটা কমেন্টের মধ্যে আমি যাই লিখি না কেন সেটা কখনোই এক্সিকিউট হবে না, ওকে? This is just introduced in there for the developer to understand the usage of the variables, the usability of the functions, and so on. So as programs get bigger and more complicated, they get more difficult to read. So formal languages are dense, and it is often difficult to look at a piece of code and figure out what it is doing or why. So for this reason, it is a good idea to add notes to your programs to explain in natural language what the program is doing. These notes are called comments, and they start with the hash symbol. So আমি পাইথনে যদি কোনো কিছুকে কমেন্ট করতে চাই তাহলে আমাকে হ্যাশ সিম্বল ইউজ করতে হয় সেই লাইনটার সামনে। সো ফর এক্সাম্পল 1 নম্বর লাইনটা দেখেন, 1 নম্বর লাইন, কম্পিউট দ্য পার্সেন্টেজ অফ দ্য আওয়ার দ্যাট হ্যাজ ইল্যাপসড, এই লাইনটাকে আমরা কমেন্ট করে রাখছি। তেমন হচ্ছে যখন প্রোগ্রামটা এক্সিকিউট হবে তখন এই লাইনটা প্রিন্ট হবে না, কিছুই হবে না, বাট আমি যখন কোডটাকে দেখব তখন আমি জানি যে আমার নিচের লাইন অফ কোডটা কী করতেছে, সেটাই আমরা এই কমেন্টে ডিফাইন করতে পারি। অলরাইট, অ্যান্ড 2 নম্বর লাইনে আমরা লিখছি পার্সেন্টেজ ইকুয়ালস টু মিনিটস মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইড বাই 60। সো একটু খেয়াল করে দেখেন এই 2 নম্বর লাইনটা আমাকে কী শো করবে, যে এক ঘন্টার কত পার্সেন্টেজ পাস হয়েছে। অলরাইট, আচ্ছা, আমরা অনেকভাবে কমেন্ট করতে পারি, আমরা একটা লাইনকে পুরোটাই কমেন্ট করতে পারি অথবা লাইনের পার্টকে কমেন্ট করতে পারি অ্যান্ড সো অন, ওকে? সো যেমন 2 নাম্বার এক্সাম্পলে আমরা পার্সেন্টেজ ইকুয়ালস টু মিনিট মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইড বাই 60, তারপরে আমরা কমেন্টটাকে লিখছি হ্যাশ পার্সেন্টেজ অফ অ্যান আওয়ার, ওকে? আচ্ছা, সো এভরিথিং ফ্রম দ্য হ্যাশ টু দ্য এন্ড অফ দ্য লাইন is ignored and it has no effect on the execution of the program, okay? আচ্ছা, রিমেম্বার আমরা কমেন্ট ইউজ করি জাস্ট টু গিভ নোটস ইন দ্য প্রোগ্রাম, এবং কমেন্টস আমাদেরকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রাম বেটার, রাইট? অ্যান্ড কমেন্টস নেভার গেট এক্সিকিউটেড। আচ্ছা, এখন আসি ডিবাগিং। সো আমরা যখন এই প্রোগ্রামগুলো লিখবো তখন অনেক ধরনের এরর হইতে পারে, ওকে? সো কমন যে এররগুলো হয় সেই কমন এররগুলো হচ্ছে সিনট্যাক্স এরর্স, রানটাইম এরর্স অ্যান্ড সেমান্টিক এরর্স। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট আর দিস? এই নামগুলো আমরা প্রথমবারের মতো শুনতেছি, রাইট? সো লেটস ক্লিয়ার দিস আপ, যে সিনট্যাক্স এরর কাকে বলে, রানটাইম এরর্স কাকে বলে, অথবা সেমান্টিক এরর্স কাকে বলে, ওকে? আচ্ছা, দ্য ফার্স্ট ওয়ান, সিনট্যাক্স। সো সিনট্যাক্স রেফার্স টু দ্য স্ট্রাকচার অফ এ প্রোগ্রাম। আমরা মনে হয় আগের ক্লাসে অলরেডি দেখছি এই জিনিসটা, and the rules about the structure. So for example, parentheses have to come in matching pairs. So 1 plus 2 is legal, but 8 bracket is a syntax error, right? Because সেখানে কোনো opening first bracket নাই, okay? So if there is a syntax error anywhere in your program, Python displays an error message and quits, and you will not be able to run the program. During the first few weeks of your programming career, you might spend a lot of time tracking down syntax errors. As you gain experience, you might make fewer errors and find them faster. So remember, our program মধ্যে কোথাও যদি একটা bracket miss হয়, in that case the whole program will not run, right? And আমি ধরেন for example একটা 100 লাইনের কোড লিখছি, সো 100 লাইনের কোডের মধ্যে যদি একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য একটা এরর হয়, it's sometimes tough to find it out, okay? সো যখন যেহেতু আপনারা প্রথমবারের মতো হয়তো প্রোগ্রামিং করছেন, আপনার জন্য এটা একটু টাফ লাগতে পারে, বাট আপনার যতই প্র্যাকটিস করবেন, যতই বেশি ইউজ কেস বাড়াবেন, ততই দেখবেন যে এই সিনট্যাক্স এররগুলো ধরতে আপনাদের জন্য সুবিধা হবে, ওকে? অলরাইট, এখন আসি সেকেন্ড টাইপ অফ এরর ইজ কল্ড অ্যান রান টাইম এরর। আচ্ছা, সো দ্য সেকেন্ড টাইপ অফ এরর ইজ আ রান টাইম এরর, সো কল্ড বিকজ দ্য এরর ডাজ নট অ্যাপিয়ার until the program has started running, okay? সো প্রোগ্রামটা রান করার আগ পর্যন্ত এই এরর শো করবে না, তার মানে প্রোগ্রামটা নর্মালি রান হবে এবং রান করার মাঝখানে সে এরর খেতে পারে, ওকে, অথবা এরর হইতে পারে। সো দিজ এরর্স আর অলসো কল্ড এক্সেপশনস বিকজ দে usually indicate that something exceptional and bad has happened. So runtime errors are rare, and in simple programs you will see in the first few lectures. So it might be a while before you encounter one. So সাধারণত রানটাইম এরর হয়
আমরা যদি কোনো ইম্পসিবল কন্ডিশন মিট করি অথবা একটা ইনফিনিট লুপ মিট করি, সেই ক্ষেত্রে হচ্ছে রান টাইম এরর্স হয়। সো যে প্রোগ্রামটা রান করার পর কোনো একটা এররের সম্মুখীন হচ্ছে সেটাকে আমরা রান টাইম এরর বলি। অলরাইট, সো আমরা হয়তো বা ফার্স্টের দিকে কখনো রান টাইম এরর পাবো না, তবে আমরা যখন একটু অ্যাডভান্সড লেভেলের দিকে যাব তখনই উইল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট রান টাইম এরর্স। Finally, the semantic errors. So the third type of error is semantic, which means related to meaning. Okay? So semantic মানে হচ্ছে কথাটার অর্থই হচ্ছে অর্থ, অথবা কথাটার অর্থই হচ্ছে মানে। So if there is a semantic error in your program, it will run without generating error messages, but it will show you wrong values. Okay? So it will do something else. Specifically, it will do what you told it to do so. Okay? Alright. So identifying semantic errors can be tricky because it requires you to work backward by looking at the output of the program and trying to figure out what it is doing. So একটা এক্সাম্পল বলতে পারি আমরা, যেমন ফর এক্সাম্পল সাপোজ আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দিস। আমি একটা এক্সপ্রেশন ইভ্যালুয়েট করতে চাই যেখানে আমি 2 মাল্টিপ্লাইড বাই 3 এবং তারপর যে রেজাল্টটা আসে 6 প্লাস 4 করতে চাই। বাট কোনো কারণে আমি যদি ব্র্যাকেটগুলো মিস করি, ইন দ্যাট কেস সে আমাকে একটা ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে, রাইট? অ্যান্ড দিস ইজ আ সেম্যান্টিক এরর, রাইট? আমি যেই মিনিং চাচ্ছিলাম সেই মিনিং না পেয়ে আমরা অন্য কোনো একটা মিনিং পাইছি, রাইট? সো সেম্যান্টিক এরর্স আমাকে কখনো, রিমেম্বার, সেম্যান্টিক এরর্স কখনোই আমাকে এরর দিবে না। আমি যা চাইছি সে সেটাকেই প্রিন্ট করছে। সো তার মানে হচ্ছে সেম্যান্টিক এরর্স আইডেন্টিফাই করার জন্য ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট your output and then find out if there is a problem in the meaning of the program. Okay, all right, so now comes our further reading. আমাদের lecture আজকে এখানেই শেষ। You already have got the books. These are already present in the Edmodo folder section. The Python 3 official website is linked here too, and our lecture 2 Jupyter notebook is also linked. So today I will not explain the lecture 2 Jupyter notebook. I am expecting, আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা সবাই আপনাদের কম্পিউটারে জুপিটার নোটবুকটা ডাউনলোড করবেন, রান করবেন, and try to find out how things work. Okay, play around with it, change any values and see what happens. Okay, and we will discuss about your outcomes and work on your advancements. All right, so thank you for listening to this video. I know you have a lot of questions. We can always discuss this in class, and with this our lecture ends here today. Thank you guys for listening to me.